দেউলিয়া হবার মতো খারাপ অবস্থায় আছে অন্তত 10টি ব্যাংক। গভর্নর রাখা হয়েছে বিশেষ নজরদারিতে। 15 বছরের লুটেরারা ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে আবারও ফিরবে, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। গণতন্ত্র ধ্বংসে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, মানুষকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে, তারেক রহমান। ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন, ছাত্র সমন্বয়কদের সারা দেশে সফর শুরু। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, এখন থেকে কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন, কারণ আমানতের সুরক্ষা বিমার পরিমাণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ক্রমান্বয়ে দুর্বল হওয়া ব্যাংকগুলো অনেকদিন ধরেই ধুঁকছে। তারল্য সংকট নিরসনের পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের আস্থা ধরে রাখা। সংবাদ সম্মেলনে দুর্বল এই ব্যাংকগুলোর প্রসঙ্গে গভর্নর জানান, এগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে, সময়ের ব্যাপার। সংখ্যাটা কেমন? 10টা ব্যাংকের মতো। উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম। ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেসড ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি। আমানতের সুরক্ষা বিমার পরিমাণ 2 লাখ টাকা করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এতে দেশের ব্যাংকিং খাতের 95% গ্রাহকের আমানত নিরাপদ থাকবে। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে প্রত্যেক ডিপোজিটের 1 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। যদি কোনো কারণে ব্যাংক ফেলিওর হয়, ব্যাংক টাকা না দিতে পারে, সরকার এটা দিবে। আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে। কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। সেটা এক্সিমকোর হোক, সেটা সালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না। এছাড়া কোনো ব্যাংকে অনিয়ম হলে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও জানান গভর্নর। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। যারা দেশে এতদিন ধরে লুটপাট করেছে, তারা ছাত্র জনতার স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করার জন্য চেষ্টা ত্রুটি করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়কদের সাথে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 1 মাস পূর্তির দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার তেজগাঁও কার্যালয়ে আগস্ট বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন, যেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছাড়াও ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন।
দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেশ কিছু জাতীয় বিষয় নিয়ে ছাত্র সমন্বয়করা নিজেদের মতামত তুলে ধরেন। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এই বিপ্লব শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর তরুণদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য অর্জনের জন্য আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে, সেই লক্ষ্য থেকে কেউ যেন বিচ্যুত না হয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃশব্দের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানানোর জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলার বিষয়টি উদ্বেগের চেয়ে বেশি অবাক করার মতো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ইসরায়েল, হামাস, ইউক্রেন এবং বাংলাদেশকে নিয়ে যুদ্ধ প্রস্তুতির কোনো কারণ নেই। এমন প্রতিক্রিয়া কেন দেখানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জেনে জানানো হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ দিতে পারে উল্লেখ করে তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তামজিদ সুমনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, যেখানে প্রায় সবকটিতেই প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে।
ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, যেখানে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। নিয়োগের পর প্রথম দিনেই ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, দ্রুততম সময়ের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। আসামিরা এখনো সবাই পলাতক, তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। যাদের চোখের সামনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা, আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে, যে সমস্ত তথ্য প্রমাণ আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি। তাজুল ইসলাম বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়টিও তুলে ধরেন তিনি। খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশ ত্যাগ না করতে পারে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা, সেটা আমরা শুরু করব। শেখ হাসিনা তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। বিচারাধীন আসামি যারা এর আগে ট্রাইব্যুনালে ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন, তারাও ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছে নতুন এই প্রসিকিউশন। সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দেশের ভেতর ও বাইরে যেই ষড়যন্ত্র ছিল তা এখনও অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি। রোববার সাতক্ষীরার কলারোয়া হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা প্রতিনিধি এস.এম. জিন্নাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। স্বৈরাচার সরকারের পতনের পর ঢাকার বাইরে প্রথম জনসভার আয়োজন করে বিএনপি। লাখ লাখ জনতা এতে অংশ নেয়। সেই জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত জনতার উদ্দেশ্যে ২০ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেন তিনি। বলেন, ফেসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। তারেক রহমান বলেন, অতীতেও বিএনপি দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করেছে, আগামীতেও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করবে তার দল। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে বের করে আনতে চাই, সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এই সম্ভাবনাগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন আপনাদের দ্বারা, জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার দেশ পরিচালনা করবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা চিন্তা করে। জনগণের সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করে। জনসভায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ,
ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনার আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা বলেন, এই কমিটি ছাত্র জনতার সাথে শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে গেল ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর থেকেই আলোচনায় ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি। এবার দেশের প্রয়োজনীয় সংস্কার ও বিদ্যমান ফ্যাসিবাদী বিলোপে রাজনৈতিক দল না করে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন পূরণে কাজ করবে বলে জানায় কমিটির মুখপাত্র সামান্তা। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। ৫৫ সদস্যের এই কমিটিতে দল মতের বাইরে সবাইকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। ছাত্র জনতা হত্যায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানায় জাতীয় নাগরিক কমিটি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা। জনগণের আস্থার প্রতিদান দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মূলধারার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এর মাধ্যমে। এরই অংশ হিসেবে রোববার প্রথমবারের মতো মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ তাদের প্রতিনিধি দল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। সকালে স্থানীয় ছাত্র সমন্বয়কদের সাথে ও পরে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক দল। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্জিস আলম। আর জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার কথাও জানান সার্জিস আলম। এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। অন্যদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশ দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে, তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। গত 15 বছরের ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট পণ্যের দাম বৃদ্ধি সহ সাধারণ মানুষকে হয়রানি করেছে। এসব সিন্ডিকেটের কাজ বন্ধ হলেও একটি অংশ তৃতীয় শক্তির মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সংবিধান সংস্কারের কথা ভাবা হচ্ছে,
তবে কোন প্রক্রিয়ায় হবে তা গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার সাথে আলোচনার পর ঠিক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। রোববার সচিবালয়ে বৈঠক শেষে এসব বলেন তিনি। এদিকে পাচার হওয়া অর্থ ফেরানোর মতো রাজস্ব খাতে সংস্কারও টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। রকুনউদ্দিনের রিপোর্ট। রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছর এখন পর্যন্ত প্রায় 15,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং 92 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় সভায়। গেল বছর একই সময়ে আক্রান্ত হয়েছিলেন প্রায় 1.5 লাখ আর মৃত্যু হয়েছিল 692 জনের। প্রতিরোধী হচ্ছে 90%। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার 1 মাস পর সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে কি আর বাস্তবায়নই বা কিভাবে হবে? সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তারপরে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আইনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে রেগুলেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে। একই দিন দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 146তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের 59তম পরিচালনা পর্ষদ সভা শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, গেল অর্থবছরে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 12%-এরও বেশি। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুইটা, আর NBR এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। বাজার ব্যবস্থাপনার মিডল ইস্টে কতটা বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে, এটা কমবে, ডেফিনেটলি কমবে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে শর্ত পূরণ কঠিন হবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রকুনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। হয়রানি এবং মিথ্যা মামলা যাতে না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আর জুলাই বিপ্লবে আহত নিহতদের তালিকা প্রস্তুতির কাজ চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, হতাহত হয়েছে প্রায় 18,000 মানুষ। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে, ছেলে, ছাত্র জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী। এটা তো শুধুমাত্র ছাত্ররা প্রমুখ ভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন তারাও তাদেরকেও লুক আফটার করা হবে, এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। কুষ্টিয়ার দৌলতপুরে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে, নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং খুলনা BNSB চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 2 দিনব্যাপী গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা। রোববার সকাল থেকে নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শুরু হয়েছে এই সেবা কার্যক্রম। চিকিৎসা ক্যাম্প থেকে প্রায় 3,600 নারী পুরুষ যারা নানা ধরনের চোখের সমস্যায় ভুগছেন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এদের মধ্যে অপারেশনের জন্য 1,600 রোগীকে খুলনা BNSB হাসপাতালে পাঠানো হবে। সোমবারও দিনব্যাপী চলবে চক্ষু রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি। দেউলিয়া হবার মতো খারাপ অবস্থায় আছে অন্তত 10টি ব্যাংক, গভর্নর রাখা হয়েছে বিশেষ নজরদারিতে। 15 বছরের লুটেরারা ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলে আবারও ফিরবে, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। গণতন্ত্র ধ্বংসে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, মানুষকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, তারেক রহমান। ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন, ছাত্র সমন্বয়কদের সারা দেশে সফর শুরু।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।